তো চলে এলাম বন্ধুরা, আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে পঞ্চতন্ত্রের একটা ছোট্ট গল্প নিয়ে। হঠাৎ করে একটু গল্প পড়তে ইচ্ছা করলো, তো ভাবলাম যে গল্পটা আমি একা তো রোজই পড়ি, আজ কেন আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই না। তাহলে আমার মতো ছোটোবেলার স্মৃতিচারণটা আমার বন্ধুদেরও হয়ে যাবে। তো যেমন ভাবনা তেমন কাজ, পঞ্চতন্ত্রের বইটা খুলে বসে গেলাম। এমনই ছোটোবেলায় পড়া গল্পটা ঠিক সেইভাবে মনে নেই, তাই বইটা দেখে দেখেই গল্পটা আপনাদেরকে বলবো, আর আমার পড়া হয়ে যাবে। আজকের পড়ব মিত্রভেদ গল্পটা। মিত্রভেদ গল্পটা তখন যখন পড়েছিলাম ভালো লাগার জন্য পড়েছিলাম, তাই সারমর্ম কিন্তু যথার্থ বুঝিনি। আজ কিন্তু এই সারমর্মটা যথার্থ বুঝে উঠেছি, কারণ আজ আমি প্রাপ্তবয়স্ক। তো মিত্রভেদ মানে কি জানেন তো? বন্ধু বিচ্ছেদ। কূটকৌশল করে বন্ধুতে বন্ধুতে বিচ্ছেদ ঘটানো বা বিভেদ তৈরি করা, এটা কিন্তু একটা নীতি। এই নীতি বা কৌশল এগুলোই কিন্তু এই গল্পে ব্যবহার করা হয়েছে। আর এই নীতি আর কৌশল কিন্তু সকলের মধ্যে আবার আসে না। এগুলো কাজে লাগানোটা কিন্তু একটা খুব সুন্দর কৌশল। মিত্রভেদ তন্ত্রে মূল গল্পে দমনক নামে এক লোভী এবং ধূর্ত শিয়ালের কথা বলা হয়েছে। আজ যে ধূর্ত শিয়ালের কথা আমরা গল্পে পড়ব, যদি সমাজে একটু চোখ কান না খুলে একটু হাঁটা চলাচল করেন, তো এরকম প্রচুর ধূর্ত দমনকদের কিন্তু আপনারা দেখতে পাবেন। আর একটু যদি চোখ বন্ধ করে চলেন তো ঠকেছেন কিন্তু বন্ধুরা। তাই সবসময় কিন্তু চোখ কান না খুলে চলতে হবে। নিজের স্বার্থসিদ্ধির কথা ভেবে যে কৌশল করে সঞ্জীবক নামক ষাঁড়ের সাথে পিঙ্গলক নামক সিংহের বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করে, আবার নিজের সাথে সেই বন্ধুত্ব ভেঙে কূট কৌশলে পিঙ্গলককে দিয়ে সঞ্জীবককে মেরে ফেলে, এটাই কিন্তু এই আসল গল্পের কাহিনী। তো দমনক ও সঞ্জীবক, পঞ্চতন্ত্রের মিত্রভেদ গল্প। দক্ষিণ দেশে মহিলার নামে এক নগর ছিল। সেখানে বর্ধমানক নামে এক বণিক ছিল। দেশে দেশে সে বাণিজ্যে যেত। বণিকদের কাজই বাণিজ্যে যাওয়া, তো বণিক বাণিজ্যে যেত। একবার সে মথুরা নগরীতে বাণিজ্য যাত্রা করল। মথুরায় যা যা চাহিদা আছে সেই রকম জিনিস সে তার গাড়ি বোঝাই করে নিল। কয়েকজন বন্ধু বণিকও তার সঙ্গে যাবার জন্য তৈরি হয়ে গেল। বর্ধমানকের দুটি জোয়ান ষাঁড় ছিল। তাদের একজনের নাম ছিল সঞ্জীবক, যিনি এই গল্পের আজকের মূল চরিত্র। আরেকজনের নাম ছিল নন্দনক। মাথায় তাদের তরোয়ালের মতো বাঁকানো শিং, হৃষ্টপুষ্ট চেহারা। তো বেশ কিছু দূর গিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। আরে কি হলো? নদীর কাদায় আটকে গেল সঞ্জীবকের পা। কোনো দিকে সে পা কোনোভাবেই, অনেক চেষ্টা করেও সঞ্জীবক পা তুলতে পারল না কাদা থেকে। চিন্তায় পড়ে গেল বণিক। বর্ধমানে খুব চিন্তায় পড়ে গেল। দিন তিনেক সেখানে থেকেও কোনো লাভ হলো না, কারণ সঞ্জীবকের পা মুচকে যাওয়ায় সে আর চলতে পারল না। শেষে তাকে রেখেই মথুরায় যাত্রা করতে হলো বণিকের। কারণ সঞ্জীবকের পা এমনভাবে মচকেছে যে কোনো উপায় নেই যে সে কীভাবে পাটা ঠিক করবে আর বণিকের সঙ্গে যাবে। তো শেষে বণিক ঠিক করলেন যে সঞ্জীবককে রেখেই তাকে মথুরা যেতে হবে, কারণ সঞ্জীবকের জন্য আর অপেক্ষা করা যাবে না। তো যেমন কথা তেমন কাজ, শেষে তাকে রেখেই মথুরা যাওয়ার ঠিক করলো বণিক, এবং দুজন প্রহরীকে সঞ্জীবকের দেখাশোনা করার জন্য রেখে বণিক মথুরা যাত্রা করলেন।
সঞ্জীবক সুস্থ হলেই তারা সেখানে নিয়ে যাবে, অর্থাৎ এই দুই প্রহরীরা সঞ্জীবক সুস্থ হলেই সঞ্জীবককে মথুরায় নিয়ে চলে যাবে। কিন্তু দেখুন, আজ আপনি যে একজনকে দায়িত্ব দেবেন নিশ্চিন্তে, কোনো ভাবনা না করে, সেটাও কিন্তু হবে না। সেটা কিন্তু এই দুই প্রহরী প্রমাণ করে দিল। প্রহরী দুজন সে দায়িত্ব পালন না করে দু একদিন পরেই মথুরা চলে গেল এবং গিয়ে বণিককে জানালো যে সঞ্জীবক মারা গেছে। মিথ্যে বলে দিল এবং সৎকারও করে এসেছে। তো এই যে গল্প কথাগুলো, এগুলো কিন্তু আজকের দিনে মানুষের জীবনেও কিন্তু ঘটছে। একটু চোখটা না খুলে চললেই এরকম নানা ছলনার মধ্যে দিয়ে আমাদেরকেও চলতে হবে। তো যথারীতি প্রহরীরা বণিককে জানিয়ে দিল যে সঞ্জীবক মারা গেছে আর তার সৎকারও করে এসেছে। বণিক একটু দুঃখ পেল খবরটা পেয়ে, তবু বাণিজ্য সেরে দেশে ফিরল। সঞ্জীবক তখনও কিন্তু নদীর ধারে পড়ে কয়েকদিন পর কাদা থেকে উঠে এলো আর নদীর পাড়ে ঘাস খেয়ে বেড়াতে লাগলো। মাঝে মাঝেই সঞ্জীবক শিং উঁচিয়ে উই ঢিপি ভাঙে আর গর্জন করে। তার গর্জনে বন পাহাড় যেন কেঁপে ওঠে। প্রথমেই বলেছি হৃষ্টপিষ্ট চেহারা আর তার সেরকম গর্জন। সেখানে পিঙ্গলক নামে এক সিংহ ছিল, বনের রাজা সিংহ। তো সিংহ তো থাকবেই। শিকার করতে বেরিয়ে সে নদীতে জল খেতে নামে, আর তখন সেই গর্জন শুনে পিঙ্গলক খুব ভয় পেয়ে যায়। সিংহ ভয় পেয়ে গেছে ষাঁড়ের গর্জন শুনে। জল পান করে সে একটা ঝোপের মধ্যে ঢুকে বসে। সঙ্গীদের সে বুঝতে দিল না যে সে ভয় পেয়েছে। সিংহ বলে কথা, ভয় পেয়েছে যদি ভাবে রাজা বলে আর কেউ মানবে? কেউই মানবে না। তাই এই সেজে থাকা রাজাদেরও কিন্তু দেখাতে হয় যে সে রাজা, আসলে কিন্তু বুঝে নিতে হয় সে কত বড় রাজা। সেখানে দুটো শেয়াল বসেছিল, তাদের নাম দমনক আর কর্টক। গল্পের আর এক চরিত্র দমনক। তারা সিংহের কাণ্ড কারখানা দেখল। একদিন তারা এই সিংহরাজের মন্ত্রী ছিল, কিন্তু এখন তারা আর মন্ত্রী নেই, সিংহের মন্ত্রী নেই। এখন তারা ক্ষমতা হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। শিয়াল দমনক খুব চালাক ছিল। কর্টককে বলল, রাজামশাই খুব ভয় পেয়েছে। কর্টক বলল, পাগে আমরা তো আর মন্ত্রী নেই যে পরামর্শ দেব। দমনক হেসে বলল, এই তো সুযোগ মন্ত্রিত্ব ফিরে পাওয়ার। বুদ্ধি করে এখন উপায় করলে প্রিয় প্রিয় পাত্র হব যে, মানে আবার প্রিয় পাত্র হয়ে উঠবে সিংহরাজের, আবার মন্ত্রিত্বের স্থানটা গ্রহণ করবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছে দমনক। আর ওই যে বলল ধূর্ত বুদ্ধিমান, তার সেই কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে কিভাবে তার পথটা আবার ফিরে পাবে ছলে বলে কৌশলে, সেটা সে মোটামুটি মাথায় হেঁটে সেটে নিয়েছে আর কি। কর্টক সিংহের কাছে গেল না, দমনক কিন্তু একা এগিয়ে গেল। সিংহ দমনককে দেখে বলল, কি হে এতদিন পরে, কি মনে করে? রাজা বলে কথা, তা একটা গর্জনসই কথা। বিনয়ের সঙ্গে দমনক বলল, গোপন খবর পেয়েছি মহারাজা, আপনাকে গোপনেই জানাবো। পিঙ্গলক সঙ্গীদের সরে যেতে বলল, আর সঙ্গীরা চলে যেতে দমনক বলল, নদীতে নেমে জল খেলেন না কেন মহারাজ? বুঝতে পারছেন কোথায় খোঁচাটা দিল? গোপন কথা না, যাতে কেউ জানতে না পারে। পদও রইল আর সমস্ত বুদ্ধিমত্তাও রইল। যাক, পিপাসা তেমন ছিল না, তাই রাজামশাই যেমন উত্তর ভেবেছে তেমনই বলেছে। নানা মহারাজ, ফিরে আসার কারণ আমি জানি, তবে আপনি গোপন রাখুন, কারণ সব খবর সবাইকে আবার জানাতে নেই। সিংহ ভাবল শিয়ালেরা তো খুব চতুর, তাই তার কথা নিশ্চয়ই জেনে ফেলেছে, তাই তার কাছে গোপন না করা ভালো, কারণ সে তো একসময় মন্ত্রী ছিল। রাজা হতে পারে, কিন্তু শিয়ালের মতো তো ধূর্ত নয়।
তাই পিঙ্গলাক বলল, নদীতে জল খেতে গিয়ে ভয়ঙ্কর গর্জন শুনলাম, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী এখানে এসেছে। ভাবলাম তাই বন আর এখন নিরাপদ নয়, অন্য বনে চলে যাব। তো বন্ধুরা, আজকের মতোই সঞ্জীবক আর দমনক এখানেই স্থগিত থাকলো। পরের কথা, পরের গল্প কিন্তু আবার পরের দিন নিয়ে চলে আসছি। টাটা বন্ধুরা।